ডায়ালাইসিস করা শুরু হলে সেখান থেকে নর্মাল অবস্থায় পেশেন্ট ফিরে আসতে পারে না, এটা কি বাস্তব? পার্মানেন্টলি কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, মেশিন দিয়ে ডায়ালিসিস করছেন, এই ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা প্রায় থাকে না। এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট কলকাতাতে বা বাংলাতে বিভিন্ন শহরে ইনফ্রাস্ট্রাকচার কতটা অ্যাভেলেবেল আছে? কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, এই টোটাল অপারেশনটার টাইমিং কিরকম থাকে, মানে কতক্ষণ লাগে? সব মিলিয়ে মোটামুটি যদি আনকমপ্লিকেটেড জিনিসটা হয় ধরে নিন 4 থেকে 5 ঘন্টা। একটা কথা হয় যে ডায়ালাইসিস করা শুরু হলে আর নাকি সেখান থেকে নর্মাল অবস্থায় পেশেন্ট ফিরে আসতে পারে না, এটা কি বাস্তব, নাকি ডায়ালাইসিস শুরু হওয়ার কিছুদিন বাদে পেশেন্ট আবার নর্মাল অবস্থায় ফিরতে পারে? দুটো সিচুয়েশন থাকে, একটা যে কোনো কারণে আমরা যেটার কথা এতক্ষণ আলোচনা করছি, যেটা হচ্ছে যে পার্মানেন্টলি কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে মেশিন দিয়ে ডায়ালিসিস করছেন, এই ক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা প্রায় থাকে না। একবার শুরু হলে আপনাকে আমৃত্যু যতদিন পর্যন্ত করছেন বা আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করছেন যতদিন না পর্যন্ত, ততদিন আপনাকে ডায়ালিসিসটা চালিয়ে যেতে হবে। আর কিছু অসুখ আছে যেটা সাময়িক খারাপ হয়, প্রচুর কোনো সাপে কাটলো, কোনো ডায়রিয়া হলো, কোনো ওষুধ খেয়ে খারাপ হয়ে গেল হঠাৎ করে, প্রেগনেন্সির মহিলাদের খারাপ হয়ে গেল, এই সমস্ত জিনিসে হলে এটা সাময়িক, একে বলে আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি, অ্যাকিউট ফেলিওর হয়ে গেছে। তো আপনি 2, 3, 4টে ডায়ালিসিস করলেন, তারপরে আস্তে আস্তে কিডনি, সেই সময়টা আপনি সাপোর্ট দিলেন, যে ডায়ালিসিস করে আপনি সাপোর্ট দিয়ে দিলেন, ততক্ষণে কিডনিটা ভালো হলো। তার মানে এই না যে ডায়ালিসিস করে কিডনি ভালো হলো, আপনার যখন কিডনিটা বিকল ছিল আপনি বেঁচে রইলেন, তখন কিডনিকে মানে ওর প্রসিডিওর থেকে একটু সাপোর্ট দেওয়া হলো, কিডনি নিজে নিজেই ঠিক হয়েছে। এবার ধরুন ডায়ালিসিসের পর কারোর পার্মানেন্ট মানে কিডনি খারাপ হয়ে গেল, তখন আজকের ডেটের বিজ্ঞান অনুযায়ী শেষ অপশন কি আছে? শেষ অপশন মানে কিছু নেই। আগে তো এটাকে শেষ বলে ভাবা হতো, অসুখটার নামই ছিল ক্রনিক রেনাল ফেলিওর। তো সবাই বললো না, এটা ফেলিওর কি করে হবে, ইট ইজ এ ডিজিজ, ইট ক্যান বি ট্রিটেড। তো এখন তার নাম হয়েছে ক্রনিক কিডনি ডিজিজ, যার সেরা অপশন শুরু থেকেই যেটা হচ্ছে সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন। অর্থাৎ আমরা এতক্ষণ বলছিলাম যে আমরা নেচারের তৈরি অর্গানের বিকল্প একটা মেশিন তৈরি করেছি, এটা মানুষ তৈরি করেছে। তো নেচারের বিকল্প মানুষ কি করে, তো হাতের মেশিন কি করে হবে? নেচারের বিকল্প নেচারের তৈরি জিনিসই হবে। তার মানে আপনি আরেকটা সুস্থ কিডনি তার শরীরে যদি আপনি যোগ করতে পারেন, তাহলে সে তার পুরনো অবস্থায় ফিরে যাবে। এই কাজগুলোই আমরা করি কিসের জন্য? বেশি দিন বেঁচে থাকার জন্য, ভালোভাবে বেঁচে থাকার জন্য, রিপোর্ট যাতে নর্মাল থাকে, এইগুলোর জন্য। এই 3টেই পসিবল হবে যদি আপনি ট্রান্সপ্লান্ট করেন। এই 3 ডায়ালিসিসের থেকে অনেক বেশি। অর্থাৎ একটা সুস্থ কিডনি আপনার শরীরে ম্যাচ করে লাগানো হলো, সেটা কাজ করলো। একটা জোক বা মজা ভারতবর্ষে আছে। আইফোন একবার লঞ্চ হয়েছিল এবং একটি অনলাইন সেলিং প্ল্যাটফর্মে এটি কমেন্ট খুব ভাইরাল হয়েছিল। তখন একজন কমেন্ট করেছিল যে এই আইফোনটা কেনার জন্য আমি আমার একটা কিডনি বেচে দিতে রাজি আছি। তো সেই সূত্র ধরে আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এই কিডনি ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে খরচা কত, প্রসিডিওর কি, এবং আমাদের শহর কলকাতাতে বা বাংলাতে বিভিন্ন শহরে ইনফ্রাস্ট্রাকচার কতটা অ্যাভেলেবেল আছে? শেষ থেকে শুরু করলে ভালো, ইনফ্রাস্ট্রাকচার তো অ্যাভেলেবেল আছে, আমাদের ভালো ভালো সেট আপ আছে, বড় বড় সার্জেন আছেন, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে। এবং আমরা তো ভারতবর্ষের মধ্যে আমরা 3 নম্বর স্টেট যারা আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করে থাকি আর কি। তো এটা বেশি আর কি, ভালোই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো ইস্যু নেই। 2 হচ্ছে যে খরচের ব্যাপারটা, অ্যাজ ইউজুয়াল কলকাতা যেরকম অন্য শহরের তুলনায় কম খরচ সাপেক্ষ শহর সমস্ত পার্সপেক্টিভে, সেরকম কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও এই খরচ অন্যান্য শহর থেকে কম। এবং সরকারি সাহায্য প্রচুর আছে, যারা এই ট্রান্সপ্লান্টে তারা হাত ঢেলে ট্রান্সপ্লান্টে সাহায্য করেন। ঠিক আছে, এনজিওস আছে অনেকে। এবার কিডনি প্রতিস্থাপনের জন্য তো পিভটাল জিনিস হচ্ছে কিডনি ডোনার। এটা ঠিকই, কাউকে এটা দিতে হবে তবেই না পাবেন, ওটা তো তৈরি হচ্ছে না ল্যাবে। তো ওইটা দেওয়ার ক্ষেত্রে ডোনেশনের একটা সিস্টেম থাকে। ডোনার যদি থাকে, বাকি খরচা বিভিন্ন স্তর থেকে যেরকম ভাবে আসে, সেটা আর আমরা কোনোদিন কোনো ট্রান্সপ্লান্ট আটকাতে দেখিনি, যারা ডোনার অ্যাভেলেবেল আছে। যেটা ভাইরাল হয়েছিল সেটা কিন্তু ভালো জিনিস নয় আর কি। ঠিক আছে, আইনগত দিক থেকেও সেটা খুব খারাপ জিনিস, নীতিগত দিক থেকেও খুব খারাপ। ঠিক আছে, তো সেইটা না করা উচিত আর কি। ডেফিনেটলি আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে মাঝে মাঝে আমরা সিনেমা বা সিরিয়ালে দেখি যে হাজব্যান্ড ওয়াইফকে কিডনি দিয়ে দিয়েছে, ওয়াইফ হাজব্যান্ডকে কিডনি দিয়ে দিয়েছে, বিভিন্ন গল্প কথা।
বাস্তবে আমার অবশ্যই এমন কারোর সাথে ব্যক্তিগতভাবে আলাপ হয়নি যে হাজব্যান্ড ওয়াইফকে দিয়ে দিয়েছে বা ওয়াইফ হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে। এইটা কি সম্ভব? কিডনি যেহেতু দুটো থাকে, যে একটা জীবিত মানুষ তার একটা কিডনি আরেকজনকে দিয়ে দিলেন। হ্যাঁ, সেটা তো কিডনির ক্ষেত্রে একটা বিউটি বটে যে দুটো হুম। আছে, একটা আপনি দিতে পারেন। সেটা ডোনেশন অবশ্যই করতে পারেন। হাসব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাসব্যান্ডকে, তো খুব কমনলি হয়। আচ্ছা, কমনলি এটা বলতে কমনলি হয়। হ্যাঁ, কমনলি হয় এবং সেক্ষেত্রে কিন্তু একটা জেন্ডার ডিসপ্যারিটি খুব আছে। মানে ধরে নিন যারা দিচ্ছে তাদের মধ্যে ৮০% কিন্তু মহিলা। অর্থাৎ স্ত্রী স্বামীকে দিচ্ছেন। ঠিক আছে? এবং যারা নিচ্ছেন তাদের মধ্যে কিন্তু ৮০% পুরুষ। অর্থাৎ বাড়িতে মহিলাদের ট্রান্সপ্লান্ট প্রয়োজন হলেও তাদের ক্ষেত্রে তাদের স্বামীরা কিন্তু এগিয়ে এসে কিডনি দেন না। খুব কম হুম। ক্ষেত্রে দেন। আচ্ছা। সেক্ষেত্রে তার মা দেয়, বোন দেয়। অতএব এখানে কিডনি ট্রান্সপ্লান্টেশনের ডোনেশন এবং রিসেপশন দুটোর ক্ষেত্রেই কিন্তু ভয়ঙ্কর জেন্ডার ডিসপ্যারিটি আছে। তো আমাদের এখানে না, সারা পৃথিবী জুড়ে আছে। মানে সারা পৃথিবী জুড়েই দেখা যাচ্ছে যে যখন নিকটাত্মীয়দের বাঁচানোর প্রশ্ন প্রশ্ন আসে, আসে তখন তখন মহিলারাই বেশি ঝাঁপিয়ে পড়বে। ঝাঁপিয়ে পড়েন। কিন্তু মহিলাদের বাঁচানোর জন্য যে তার নিকটাত্মীয় পুরুষেরা আসেন তা না। তো সেক্ষেত্রে হয়তো হাসব্যান্ড ওয়াইফের ডোনেশন এবং অ্যাকসেপ্টেন্স এটা খুব বেশি পরিমাণেই হয়। এটা ইমোশনাল গ্রাউন্ডে এবং এটা আইনগত ক্ষেত্রেও কোনো জটিলতা নেই। এটা হুম। একটা, যদিও তাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, আইন এটা মেনে নিয়েছে যে এটা একটা ইমোশনাল রিজনে তাদেরকে দেয়া হবে এবং তাদের আইন আলাদা এবং অসুবিধে কিছু নেই এটা দিতে। মেডিকেল গ্রাউন্ডে কিছু, কিছু অসুবিধা থাকে, পার্টিকুলারলি একটা সিচুয়েশন বলে দেয়া ভালো। যদি হাসব্যান্ড যখন ওয়াইফকে দিচ্ছেন এবং তাদের ক্ষেত্রে যদি আগে ২-১ টা বাচ্চা থাকে আরকি, তাহলে হাসব্যান্ডের শরীরটা কোনো কারণে মানে ওয়াইফের শরীরে একটা সেন্সিটাইজড হয়ে আছে। উনি জানেন হাসব্যান্ডের শরীর সম্পর্কে, কারণ ওখান থেকে বাচ্চাটা হয়েছে হুম। আরকি। তো সেক্ষেত্রে দিলে একটু রিজেকশনের সম্ভাবনা বেশি থাকে। যেহেতু বডি আগে থেকে জানে, আপনি সেই জিনিসটাই আবার দিলেন, সঙ্গে, সঙ্গে সে সেলফ, নন সেলফ এটা আইডেন্টিফাই করতে পারবে। করে একটু আচ্ছা। রিজেক্ট করার সম্ভাবনা থাকে। এটা সায়েন্টিফিক পার্ট আরকি যদি বলেন। কিন্তু এটা মানে খুব, এর জন্য একটা ট্রান্সপ্লান্ট আটকে যাবে। ধরুন একজন স্ত্রী অসুস্থ, হাসব্যান্ড তাকে ভয়ঙ্করভাবে দিতে চাইছেন, ভালোবাসেন, দিতে চাইছেন। এই গ্রাউন্ডে ট্রান্সপ্লান্ট ক্যান্সেলেশন হয় না। তার পরীক্ষা-নিরীক্ষা আছে, সেটাকে আমরা রুল আউট করেই ট্রান্সপ্লান্ট করা। আচ্ছা, এই ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে কি এই সেম ব্লাড গ্রুপ বা এইগুলো ম্যান্ডেটরি থাকে না? হ্যাঁ, ম্যান্ডেটরি যে থাকে। কোনো ব্লাড গ্রুপ যে কোনো ব্লাড গ্রুপকে দিতে পারে? হ্যাঁ, মানে এটা থাকে, ব্লাড গ্রুপ সেম হওয়াটা জরুরি আছে হুম। এবং এটার ক্ষেত্রে কিন্তু ও গ্রুপ যেমন ইউনিভার্সাল ডোনার আর এবি হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এইটা হুম। কিডনির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হুম। অর্থাৎ ও গ্রুপের মানুষ সবাইকে দিতে পারে, এবি সবার কাছ থেকে নিতে পারে। হুম। কিন্তু একটা সময় ছিল যখন এর ছাড়া আর কিছু একটা 1/3 অফ দ্য পপুলেশন আমরা এক্সক্লুড করে দিতাম, যে ব্লাড গ্রুপ ম্যাচ নেই, হবে না ট্রান্সপ্লান্ট। তার মা ছেলেকে দিতে চাইছে কিন্তু নিতাম না আমরা। ঠিক আছে? কিন্তু তারপরে দেখা গেল যে না, এটারও প্রসেস আছে, জাপান থেকে শুরু, যে বিভিন্ন প্রসেস চেঞ্জ করে অর্থাৎ তার প্লাজমাটাকে চেঞ্জ করে দুটো ব্লাড গ্রুপকে কম্প্যাটেবল করে ট্রান্সপ্লান্ট করা সম্ভব আজকের দিনে। এবং আপনি খুশি হবেন যে আমরা ভারতবর্ষের মধ্যে কলকাতাতেই আমরা এই জিনিসটা ১ম শুরু করেছি এবং সবচেয়ে বেশি এবিও ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট কিন্তু কলকাতায় হয় দেশের মধ্যে। এই যে ধরুন যখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, এই টোটাল অপারেশনটার টাইমিং কিরকম থাকে? মানে কতক্ষণ লাগে? এটা তো দুটো সার্জারি সাইমালটেনিয়াসলি হয়। একটা যিনি দেন তার কাছ থেকে কিডনিটা নেয়ার পদ্ধতিটা ১ম এ শুরু হয়। হুম। তারপরে সেটা নিয়ে গিয়ে ইন বিটুইন একটা প্রসেস আছে। কিডনিটাকে কিছুটা হুম। মানে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, পারফিউশন ইত্যাদি। তাকে তৈরি করা হয় পেশেন্টের শরীরে বসানোর জন্য। হুম। ততক্ষণে পেশেন্টের শরীরে বসানো হয়। তো এই সব মিলিয়ে মোটামুটি যদি আনকমপ্লিকেটেড জিনিসটা হয়, ধরে নিন ৪ থেকে ৫ ঘন্টা হয়। আচ্ছা। অপারেশনের সময়। এবার হচ্ছে যিনি রিসিভার, তার ক্ষেত্রে কি, কি প্রিকশন থাকে? তার ক্ষেত্রে তো বহু প্রিকশন। আমরা দুটো জিনিস এক্সট্রা, এদের হুম। ক্ষেত্রে হুম। ৩ টে জিনিস ধরে নিন এক্সট্রা আমরা ভাবি। এক, যে বাইরে থেকে জিনিস দিয়েছেন, বডি নিতেও পারে, নাও নিতে পারে। হুম। যদি রিজেক্ট করে দেয় সেইটার দিকে নজর রাখতে হবে। তার জন্য ওষুধপত্র খেতে হবে এবং সেটার সঙ্গে, সঙ্গে ধরা পড়লে তাকে তার ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে? সেটা ইমিডিয়েট হতে পারে, আর্লি হতে পারে, লেট হতে পারে, সমস্ত ক্ষেত্রে। সেটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। দ্বিতীয় হুম। হচ্ছে এই ধরনের ইমিউনো সাপ্রেসড, অর্থাৎ যে বডি যেটা অ্যাকসেপ্ট করে, যেন ওষুধ দিয়ে যাতে বডির ইমিউনিটিটা ডাউন হয়ে থাকে। ফলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো সেই ইনফেকশন হলে কিন্তু এটা লাইফ থ্রেটেনিং এদের ক্ষেত্রে, মানে জীবনদায়ী হতে পারে। তো সেই দিকে নজর রাখা, সামান্যতম ইনফেকশনের এভিডেন্স ট্রিট করতে হবে, সেটাকে প্রিভেন্ট করতে হবে। আমরা বলি ১ম ৩ মাস একদম জেলখানার মতো প্রায় বন্দী অবস্থায় থাকা। যে জল খাওয়া থেকে শুরু করে খাবার-দাবার সাবধানে, অন্য লোকের সংস্পর্শে না যাওয়া এসব। তিনি কি নরমাল লাইফে পরবর্তীকালে ফিরতে পারেন? হ্যাঁ, হ্যাঁ। আ ন ন নরমাল লাইফ বলতে আমরা বলি নিউ নরমাল। কোভিডের পরে আমরা হয়েছি। তো ওটাও নিউ নরমাল, অর্থাৎ ৩ মাস আপনাকে ঐরকম, পরের ৩ মাস একটু এক্সপেরিমেন্টাল, আপনি বাইরে গেলেন, এলেন। ৬ মাসের পর থেকে আপনি কাজে ফিরে যাবেন এবার আমি স্বাভাবিক। আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, একটা মানুষের কটা কিডনি একজন রিসিভ করতে পারে? দুটোই রিসিভ করতে পারে না একটাই রিসিভ করতে পারে? না, না সেরকম নেই। আর কিডনি তো একাধিক একজন মানুষের কিডনি দিলে কিডনির একটা লাইফ থাকে। এমনি না যে একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো সেটা
বহুদিন পর্যন্ত থেকেই যাবে তা হয় না। আচ্ছা। একটা লাইফ থাকে। আমাদের বলা কতদিন হয় থাকে? কিডনির হাফ লাইফ, মানে এটা ওইভাবে সবার ক্ষেত্রে সমান হয় না। তবে আর কি এরকম বলা হয় যে আপনি আ আমি যতগুলো ট্রান্সপ্লান্ট করা হয়েছে বা একটা ইনস্টিটিউট যতগুলো করেছে তার কতজন রোগী ১০ বছর বাদে ৫০ ভাগ রোগী সুস্থ আছেন। এইভাবে লাইফ ক্যালকুলেট করা হয়। একটু হুম, জটিল হচ্ছে। তবে এভারেজে যদি বলেন একটা কিডনি মোটামুটি ১০ থেকে ২৫ বছর এরকম থাকে। ঠিকঠাক থাকে। হ্যাঁ, থাকে। এবার তারপর কি এরম হয় যে কেউ ধরুন একটা কিডনি নিয়ে ১৫ বছর থেকে গেল, হুম, তার সেই কিডনিটা খারাপের দিকে, সে আবার একটা কিডনি নিল? একদম। আমরা তো অনেক পাই, বিশেষত বাচ্চাদের। আপনি ১০ বছর বয়সে ট্রান্সপ্লান্ট করিয়ে দিয়েছেন। তারপরে ২৫ বছর বয়সে গিয়ে আবার দরকার পড়লো। সেটা খুবই দরকার এবং সেটা করাও হয়। ২য়, ৩য়, ৪র্থ ট্রান্সপ্লান্ট অবধি করানো সম্ভব হয়। সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেই এটা বেশি প্রয়োজন এবং সেক্ষেত্রে ডোনার সিলেকশন আপনাকে একটু ঠিক করতে হয়। ধরুন একটা বাচ্চা ১০ বছর তার বাবা-মা দিতে রাজি, তার দাদু-ঠাকুমাও দিতে রাজি, সবাই দিতে রাজি। তো ১ম কিডনিটা আপনি দাদু বা ঠাকুমার কাছ থেকে নিন। কারণ তখন তারা দেয়ার মতো অবস্থায় আছে। ঠিক আছে? এই বাচ্চার আবার ২৫ বছর বয়সে যদি ৩য় কিডনি ট্রান্সপ্লান্ট লাগে তখন মা-বাবা দেবার মতো থাকবে, তখন দাদু-ঠাকুমা আর থাকবে না। তো এই ক্যালকুলেশন গুলো করে তাকে প্ল্যান করে এগোতে হয় এবং হুম। ২য়, ৩য় ট্রান্সপ্লান্ট, ২য় তো আমরা করেই থাকি বিভিন্ন সিজনে। ৩য়, ৪র্থ একটু সার্জিক্যাল ডিফিকাল্টি, ইমিউনোলজিক্যাল ডিফিকাল্টি থাকে, বাট ইট ইস ডান, আমরা করেছি ৩য় ট্রান্সপ্লান্ট পর্যন্ত। যিনি সুস্থ মানুষ, যিনি ডোনার, তিনি কি চলে যাওয়া কিডনিটা রিপ্লেস করতে পারেন পরবর্তীকালে? তা তো সাধারণত করা হয় না, কারণ একটা কিডনি নিয়েই তিনি সুস্থ সবলভাবে থাকতে পারেন আরকি। তার যদি কিডনি খারাপ না হয় তাকে আবার নতুন একটা কিডনি লাগিয়ে দেওয়া হয়, এটা সাধারণত তো করা হয় না। আচ্ছা, এ টেকনিক্যালি সম্ভব? হ্যাঁ, টেকনিক্যালি সম্ভব। সম্ভব নয় যে তা নয়, সম্ভব। হুম, কিন্তু হচ্ছে ওই তাকে তাহলে ওই সমস্ত রিজেকশন, ইনফেকশন ওই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে। হুম, কিছু ক্ষেত্রে আমরা অটো ট্রান্সপ্লান্ট বলে একটা কথা হয়। ধরুন আপনার কোনো কারণে কিডনিটা হয়তো একটা স্পেসিফিক জায়গায় খারাপ হয়ে গেছিল। সেখান থেকে তুলে নিয়ে অন্য ডান দিকে কোনো ইনজুরি হয়ে সে জায়গা পুরো ড্যামেজ হয়ে খারাপ হয়েছিল। ডান দিক থেকে তুলে বাঁ দিকে লাগিয়ে দেওয়া হলো। ওটা হচ্ছে নিজের কিডনি নিজেকেই লাগানো হলো। এরকম আরকি। এবার আসছি যে আহ, এরা তো ডোনারদের ক্ষেত্রে একটা অংশ যে নিকটাত্মীয়দের দিচ্ছে, ঠিক আছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে কিডনি অনেক সময় তো অঙ্গদানের মাধ্যমেও মানে পাওয়া যায়। সেই অঙ্গদানের কালচারটা আমাদের রাজ্যে বা আমাদের দেশে কিরকম আছে? আর ২ নম্বর হচ্ছে এই ডোনার কিভাবে পাওয়া যায়? দেখুন, এটা মরে যাবার পরে মরণোত্তর অঙ্গদান তো একটা বিরাট ব্যাপার। সারা পৃথিবীতে এইটা দিয়েই বেশিরভাগ ট্রান্সপ্লান্টেশন হতো। বিশেষত ইউরোপের ট্রান্সপ্লান্ট তো ব্রেন ডেড পেশেন্টদের থেকেই নেওয়া হয়ে থাকে সমস্ত অর্গানগুলো। আমেরিকাতেও অনেক বেশি। তো আমাদের দেশের ৮৫% কিন্তু লাইভ ডোনেশন, ১৫% মাত্র এই মরণোত্তর অঙ্গদান হয়। তার কারণ আচ্ছা। হিসাবে এটা আমাদের অ্যাওয়ারনেসটা কম। অনেক আমরা সেটা দিতে ভয় পাই বিভিন্ন কারণে, অজ্ঞতার কারণে। এটার মানেটা হচ্ছে এইরকম যে আপনার কোনো পেশেন্ট হুম, মারা গেলেন মানে তার ব্রেন ডেথ হলো। সেটা হুম, কোনো আইসিইউতে হলো। হুম, তো তিনি ভেন্টিলেটরে থাকলেন, তার ব্রেনে হ্যামারেজ হয়েছিল বা কোনো কারণে রেড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে তার ব্রেন ডেড হয়ে গেছে, ব্রেন ফাংশন করছে না, কিন্তু তার হার্ট, কিডনি, লিভার এগুলো সচল আছে। তখন যদি বাড়ির লোক সিদ্ধান্ত নেন যে আমি এটা দিতে চাই, তারা তার অর্গান দিতে পারেন এবং তারপরে কিছু স্পেসিফিক রুলস আছে, মেডিকেল টেস্ট আছে, হুম, যেগুলোতে পাস করলে একটা মানুষ যদি অঙ্গদান করতে চান তার থেকে ৮ জন রুগী তো ইমিডিয়েটলি সুস্থ হতে পারেন। তার একটা হার্ট, একটা প্যানক্রিয়াস, ২ টো লাং, ২ টো কিডনি, একটা লিভার, এতগুলো জিনিস ট্রান্সপ্লান্ট করা যায়। এছাড়া স্কিন এবং কর্নিয়া। অতএব ১০ টা অর্গান তার কাছ থেকে বার করে নিয়ে ১০ জন মানুষ কিন্তু তার নতুন একটা জীবন পেতে পারবেন। একটা অর্গান, একটা বডি থেকে যদি ডোনেশন হয়। তো এই জিনিসটা একটু আমাদের অনেক বেশি অ্যাওয়ারনেস বাড়া উচিত। আমাদের যেরকম সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে তাতে এই জিনিসটা হুম, আরো অনেক বেশি হওয়া উচিত। এবং সেটা তখনই সম্ভব যখন অনেক মানুষ সেটা সম্পর্কে জানতে পারবেন। আমাদের দেখা গেছে কিছু সমীক্ষায় যে প্রায় ৮০% মানুষ ইচ্ছে আছে যে আমি অর্গান ডোনেট করব। কিন্তু তার মধ্যে মাত্র ২০% মানুষ জানেন যে ব্যাপারটা কি। হুম। ঠিক আছে? যা কি, এই কি অঙ্গদানটা কিভাবে হয়? অঙ্গদানটা তো করতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি অর্গান প্লেজ করতে পারেন। আমরা যে মানুষ বেঁচে করতে রয়েছি, সেটা আমাদের একটা নোটো বলে একটা অর্গানাইজেশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের। নোটো, ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন। তো সেইখানে একটা ফর্ম পাওয়া যায়। নোটোর ওয়েবসাইটে ফর্ম 7, সেখানে গিয়ে আপনি ফিল আপ করে বললেন আমি আমার যদি কোনো পরিস্থিতিতে আনফরচুনেট বা ফরচুনেটলি আমার মৃত্যু যদি কখনো আইসিইউতে হয় এবং ডাক্তাররা মনে করেন যে আমার ব্রেন ডেড হয়ে গেছে, আমি অর্গান ডোনেট করার আর্জি জানিয়ে গেলাম। তো সেটা ফিল আপ করে আপনি রেখে দিলেন, যে বাড়ির লোককে জানানো থাকে সেটা হবে এবং তারপর যদি তারা মনে করে যে হ্যাঁ, এটা আমরা ওনার ইচ্ছেটা এটা ছিল, আমরা ফুলফিল করব, তাহলে সেই অর্গানগুলো ডোনেট করা যেতে পারে। এটা খুব সহজ উপায়। এটা আমাদের মনে হয় করা উচিত সবার ক্ষেত্রেই। হুম, ঠিক আছে? এর
থেকে বেশি কিছু তো করতে হচ্ছে না। একটা ফর্ম ফিল আপ আর একটা বাড়ির লোককে জানানো। এটুকু করলেই আমরা এটা করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে এইরকম হবে না যে আমি বাড়িতে মারা গেলাম বা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলাম। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না। সেক্ষেত্রে আমরা অনেক অর্গান ডোনেশন দেখি, বহু মানুষ তাদের শরীর দান করেন, বড়, বড় নেতারা, যে আমি ইয়েতে এনআরএস মেডিকেল কলেজে দিয়ে বডি দান করে আসা হলো। সেটা হচ্ছে আলাদা জিনিস। এই মৃত্যুর পর অঙ্গদান সেটা কিন্তু ব্যবহৃত হবে শুধু পরীক্ষা-নিরীক্ষা এবং মানে অ্যানাটমির কাজে, অ্যানাটমিক্যাল রিজনে। অ্যানাটমি। সেই অঙ্গদান কিন্তু এই অঙ্গদান নয়। হুম। এই অঙ্গদান হচ্ছে ওটা দেহদান। ওটা দেহদান, এক্সাক্টলি। তো সেটা ইজ ডিফারেন্ট। ওইটা কিন্তু এটার সাথে গুলিয়ে ফেলা যাবে না।